স্যার, এই স্কেচটা দেখুন। এই লোকটা ওখানে আজমল ও সমরের সঙ্গে দেখা করতে এসেছিল। এই তিনজনের সাথে সাথে বিক্রম আর বাকি লোকেদেরও কোনো পাত্তা নেই। না স্যার। নায়ক, আমার মনে হয় না আমাদের এত চেষ্টা দেখে এরা এখনো মুম্বাইতে পড়ে রয়েছে। আমার মনে হয় সবগুলো রাজস্থান পালিয়ে গেছে। নায়ক, রাজস্থান যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। হ্যালো। আবে তোকে বলেছিলাম না বিক্রম এবার কোনো ঝামেলা করবি না। মনে হচ্ছে তুই ঝামেলার হ্যাট্রিক করেই ছাড়বি। তোর একটা ভুল পুরো কাজটাকে গেঁচিয়ে দিয়েছে। আরে মুম্বাই গিয়ে মস্তি করাটা কি খুব দরকার ছিল? কন্ট্রোল করতে পারিস না নিজেদের? শোন, তুই খুব ভালো করে জানিস তোকে কি করতে হবে, না হলে তুই খুব ভালো করে জানিস যে আমি কি করতে পারি। রাখ ফোন। বিক্রম ভাই, ভুল হয়ে গেছে। শোন না ভাই, ক্ষমা করে দে না। আরে পিস্তল যখন দিয়েছিলিস কোথাও না কোথাও ঠুকতেই তো হতো। ব্যাস ঠুকে দিলাম ওকে। শালা শুধু তোর জন্য আমরা সবাই ফাঁসছি। এবার আমি কি করব? তুই যা বলবি সেটাই তো আমাকে করতে হবে না? ওই লোকেরা কি বলেছে তোকে? কি লুকোচ্ছিস আমার থেকে? বল না বিক্রম, কি বলেছে ওরা? বল না বিক্রম, ছাড় আমাকে, ছাড় বিক্রম, বিক্রম ছাড়। শালা মারতে চাইনি ওকে আমি, কিন্তু কি করব? আমাকে অর্ডার দিয়েছিল। আমি যদি ওকে না মারতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। কারণ আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে। বিক্রমের বাড়ি কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ স্যার। কত দূর ওর বাড়ি? স্যার এখান থেকে 5 কিলোমিটার। যাওয়া যাক তার বাড়িতে। ঠিক আছে স্যার। সাহেব, যখন ছেলেরা বড় হয়ে যায় তখন কি আর ওদের কিছু জিজ্ঞেস করা যায়? আমি তো এটাও জানি না ও কোথায় যায়, কার সঙ্গে থাকে, কি কাজ করে। যখন দেখা করতে ডাকে চলে যায়, কতবার তো মাসের পর মাস কেটে যায়, ওর কোনো খবর পাই না। কি হলো বাবা? বড় ডাক্তারকে দেখানোর মতো টাকা নেই, কবিরাজি চিকিৎসা চলছে, কে জানে কবে সারবে। সাহেব, যখন একজন মার 2 সন্তান হয়, একজন যে এত অসুস্থ আর দ্বিতীয়জন যে একেবারে বেয়াক্কেলে, সেই মা তখন তার পিছনে দৌড়োয় না, আমাকেও চিকিৎসা করাতে হবে। আমি জানি না বিক্রম কোথায়। দেখুন, আমাদের কাছে এখন সব থেকে প্রয়োজনীয় যেটা, সেটা হলো আজমল, বিক্রম আর সমরকে হাতে পাওয়া। এদের মধ্যে একজনকেও যদি ধরতে পারি তাহলে বাকি লোকগুলোকে সহজেই ধরতে পারবো। তখন আমরা জানতে পারবো এরা কি করে বেড়াচ্ছে, ওদের প্ল্যানটা কি। তাছাড়া আমরা আমাদের আশেপাশের এরিয়ায় ভালোভাবে খোঁজ চালাচ্ছি, আর বেশ কিছু জায়গা কভার রাখার জন্য আমরা শহরে সিসিটিভি লাগিয়েছি। আর শহরে সব চেক পয়েন্ট, এক্সিট পয়েন্টে, তাছাড়া পাবলিক প্লেসেও আমাদের ভালো মতো নজরদারি চলছে। গুড।
এটাকে ল্যাবে পাঠিয়ে দাও Okay. টেস্টের জন্য, আর রিপোর্টটা ফ্যাক্সে জেনে নিও। আমাদের কাছে সময় খুব কম। মা, কেমন আছিস রে বাবা? আমার শোনা, কেমন আছিস বাবা? ভালো আছি। খাবারটা খেয়ে নিস। আর শোন, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে অনেক দূর, অনেক দূরে চলে যাস বাবা। ও পুলিশের লোকগুলো এসেছিল, তোকে খুঁজছে। মা, তুমি জানো না আমি সহমরির চোখ থেকে এক মুহূর্ত এদিক ওদিক হলে ও তোমাকে আর দাদাকে একদম ছাড়বে না। কিন্তু বাবা, তার মানে তো এই নয় যে তুই প্রাণ দিবি। আর অন্য কোনো রাস্তা নেই, আমাদের যে কোনো একজনকে বলি দিতেই হবে। এটা রাখো, দাদার ওষুধ। এবার তুমি যাও, আর শোনো, দাদার খেয়াল রেখো। বাবা, তুই নিজের খেয়াল রাখিস। স্যার, ওই মহিলা চোখে ধুলো দিয়ে পালিয়েছে। স্যার, এই রিপোর্টটা আমি ফ্যাক্স করতে বলেছিলাম। ওই মহিলা নিজের ছেলেকে মেট নামে ড্রাগস খাওয়াচ্ছেন। এটা হলো ওই ড্রাগস স্যার, যেটা মুম্বাইয়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে এটাই কবিরাজের ওষুধ। নায়ক, এই মহিলা 1 নম্বরে মিথ্যাবাদী। এতটুকু প্রমাণ যথেষ্ট তাকে অ্যারেস্ট করার জন্য। চলো। মেথ, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এর নাম আগে কখনো শোনেননি। মেথ বা মেথাফেটামাইন, যেটা ক্রিস্টাল আইস বা চক নামেও পরিচিত, এটা ভীষণই বিপজ্জনক আর ক্ষতিকর ড্রাগ। এর প্রভাব সরাসরি ড্রাগ যে নেয় সেই ব্যক্তির মস্তিষ্কে গিয়ে পড়ে, ফলে শরীর আর মস্তিষ্ক দুটোতেই পরিবর্তন আসতে শুরু হয়, আর সেই মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে। গত কয়েক বছর ধরে মুম্বাই পুলিশের কানে দিন রাত এই নামটা ঘুরছিল। এই ড্রাগটা মুম্বাই আর দেশের অনেক অংশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, আর এই ড্রাগের ফলে মানুষের যা পরিণতি হচ্ছিল সেটা খুবই ভয়ঙ্কর ছিল। বিক্রমের ভাই নিখিল এই ড্রাগেরই শিকার ছিল, আর ভুল পরামর্শ বশত বিক্রম নিজের অজান্তে বুঝতে পারেনি তার ছোট ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছিল। আমাদের দেশে এরকম অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে আপনি যে কোনো ধরনের নেশা থেকেই মুক্তি পেতে পারেন। নেশার অভ্যাস সবসময় প্রাণঘাতী হয়ে থাকে, আর এর থেকে মুক্তি পেতে গেলে সঠিক দেখাশোনা আর চিকিৎসার প্রয়োজন। কিন্তু হয়তো এই কথাটাই বিক্রম বুঝতে পারেনি। সাহেব, সাহেব, আমার ছেলেটাকে ছেড়ে দিন সাহেব। সাহেব, সাহেব, বোঝার চেষ্টা করুন, আমি ওর সঙ্গে থাকতে চাই। সাহেব, ছেড়ে দিন আমার ছেলেটাকে। আমার ছেলেটা, সাহেব, আমার ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব? সাহেব বুঝতে পারছে না, আমার ছেলেটা খুব অসুস্থ। সাহেব, আমার ওর সঙ্গে থাকাটা জরুরি। সাহেব, ওকে ওষুধ দিতে হবে সাহেব। হ্যাঁ, তুমি সাথেই থাকবে আজ থেকে ওর। আর ও টেনশন নিও না, এখন ওর চিকিৎসার দায় আমাদের। তোমার কবিরাজ এর চিকিৎসা ঠিক মতো করতে পারেনি। যাও, বসে পড়ো নিজের ছেলের সাথে, এগোর সঙ্গে নিয়ে চলো। চলো। দেখো রাজা, পরিষ্কার করে বলো যে আসল ব্যাপারটা কি। সাহেব, আমার বড় ছেলে নিখিল সমরের জন্য জিনিস দেয়া নেয়ার কাজ করতো। বছর 2 আগে না, একদিন সন্ধ্যাবেলায় ও ফিরলো। ওকে দেখে আমি সাহেব খুব ঘাবড়ে গেছিলাম। যখন আমি ডাক্তারবাবুকে ওকে দেখালাম, তখন আমি জানতে পারলাম যে ওর ওই নেশা হয়ে গেছে। আমি ডাক্তারবাবুকে বললাম যেন ওকে বাঁচিয়ে রাখে। তখন উনি বললেন যে সাহেব, ওই পুড়িয়ার থেকে ওকে রোজ খাওয়াতে হবে। সাহেব, বিক্রম তো শুধু ওর দাদার প্রাণ বাঁচানোর জন্য, সমরের জন্য কাজ করছিল সাহেব, যাতে যাতে এই পুড়িয়া ওর ভাই পেতে পারে আর তার প্রাণ যেন বাঁচে। তাহলে এখন এই বিক্রম কোথায়? জানি না বিক্রম কোথায় সাহেব। জয় হিন্দ। জয় হিন্দ।
আপনাদের কাছ থেকে একটা সাহায্য চাই। দাঁড়াও, এতে করে কি নিয়ে যাচ্ছ? থেপড়ি সাহেব, মরুভূমিতে এটা কোথা থেকে এলো? পাশের গ্রাম থেকে নিয়ে আসছি। খুলে দেখাও। চলো যাও। বলেছিলাম না, সাহেব ভীষণ খুশি হয়েছে। বল বল, কি প্ল্যানিং ছিল তোদের? কি প্ল্যানিং ছিল? আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। চল চল চল। সাব ইন্সপেক্টর রশিদ খান। কি? স্যার, কনস্টেবল সত্যনারায়ণ ফোন করেছিল। ও বিক্রম আর ওর বন্ধুকে পুরনো বাজারে দেখেছে। আমি কিচ্ছু করিনি। আমি তো একদম নতুন। আমাকে তো বিক্রম নিয়ে এসেছিল, আর ওই আমাকে বলেছিল যে ব্যাগ এখান থেকে ওখানে করতে হবে। আর এটাই যে ওরা টাকাটা বেশি দিচ্ছিল স্যার। সত্যি স্যার, আমি তো প্রথমবার গিয়েছিলাম স্যার। যদি টাকা পয়সা ভালোই দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিসপত্র এদিক ওদিক করতে বলেছিল। কি নিয়ে যেতে মুম্বাইতে? মেট। তাহলে এখান থেকে সাপ্লাই হয় ওই ভয়ানক নেশার। আর কাকে কাকে চেনো তুমি? কাউকেই চিনি না। হ্যাঁ, সমর ভাই বিক্রমের সঙ্গে আমাদেরকে পিস্তল আর ব্যাগ নিয়ে মুম্বাই যেতে বলেছিল, আর সেখানে একটা লোকের সঙ্গে আমরা দেখা করেছিলাম। কি ওই লোকটাই ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই সেই লোকটা। এর দোকানেই আমরা গিয়েছিলাম, আর এর কাছেই মেড ভর্তি ব্যাগ দিয়েছিলাম। কিসের দোকান ছিল এর? গয়নার। দোকানের ঠিকানাটা দাও। আরে ভাই, এই দোকানের মালিককে? কেন স্যার, কি হয়েছে? মালিককে বলো না। স্যার, উনি তো এখানে নেই এখন। তাহলে তুমি কে? আমি তো স্যার এখানে কাজ করি। এই দোকানের মালিকের নাম কি? সুধাংশু রঞ্জন। কোথায় পাবো তাকে এখন? উনি এখন বাড়িতে আছেন। তাহলে একটা কাজ করো, ওনার অ্যাড্রেস দিয়ে দাও। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি।
হ্যাঁ স্যার, হ্যাঁ দোকানের মালিকের নাম সুধাংশু। দোকানে কেউ পাইনি আর বাড়ি থেকেও বেরিয়ে গেছে। ওর স্ত্রীর থেকে নাম্বারটা নিয়ে নিয়েছি। ওকে স্যার। চল বল, বলবি কি না? বল বল বল। স্যার মারবেন না। সাহেব যেটা জিজ্ঞেস করছেন বল। স্যার আমি ওদের কাছ থেকে মাল কিনতাম আর তারপর সেটা অন্যদের বিক্রি করে দিতাম। আমি তো শুধু সাহেবের জন্য কাজ করি আর তার জন্য আমি কমিশনও পাই স্যার। ঘিলুর মধ্যে থেকে তোর সাহেবের ফটোটা বার কর আর হুবহু আমাদের স্কেচ আর্টিস্টকে বল তোর সাহেব যদি একটুও তেড়া হয় না তো আমরা তোকে তেড়া করে দেবো। স্যার সত্যি আমি আপনাকে সব বলে দিতাম, কিন্তু আমি আজ অব্দি ওনাকে দেখিনি। শুধু রানাই আমার কাছে আসতো, সমস্ত লেনদেন ওই করতো আর সাহেবের অর্ডারের ব্যাপারে ওই আমাকে সব বলতো। তুই এই রানার কাছে কিভাবে পৌঁছলি? স্যার ওরা বাচ্চাদের হাত দিয়ে টাকার নোট পাঠাতো। ওই নোটে 6 ডিজিটের নাম্বার থাকতো। উল্টোভাবে টাইপ করলে আমি রান্নার নাম্বার পেয়ে যেতাম আর প্রথমে 4টে নাম্বার সবসময় ফিক্স থাকতো। ডিল হওয়ার পরে ওই নাম্বারটা কোনোদিন আর অন হতো না। দেখ শালা সুধাংশু, আমাকে যে করেই হোক রানার কাছে পৌঁছতে হবে। হয় তুই আমাকে পৌঁছে দে, নাহলে আমি তোকে উপরে পৌঁছে দিচ্ছি। স্যার আমার ওর সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল খারাঞ্জা গ্রামে স্যার। স্যার এই গ্রামটা তো অনেক দূরেই, আর ওই গ্রাম থেকে পাশের ফাঁড়িটাও 75 কিলোমিটার দূরে, যেখানে 9 জন আছে। ওরা সবাই মিলে 37টা গ্রামকে কভার করে। আমার পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা হয়েছে, যিনি আমাদের সাহায্য করবেন। নমস্কার হুজুর। হ্যাঁ হুজুর, যখনই আমি জানতে পারলাম যে আপনি এখানে আসছেন, আমি নিজেই চলে এলাম। এই যে গ্রামের ছেলেগুলো, এদের এরকম অবস্থা কেন? এদের ভাগ্যই এদের মেরে ফেলেছে। এদের ছোটবেলা থেকেই নেশা করা শিখিয়ে দেওয়া হয়েছে। ওই দেখুন সাহেব, ভজন অল্প বয়সে কুস্তি লড়তো আর এখন চলাফেরাও করতে পারে না। এসব ওই নেশার কারণেই সাহেব। আচ্ছা সরপঞ্চ বাবু, এটা একটু দেখুন। আপনি কি এই লোকটাকে চেনেন? না সাহেব, একে তো আমি আগে কখনো দেখিনি। সরপঞ্চ বাবু, আপনি আমাকে বলুন, এমন কোন লোককে জানেন যাদের রানা বা সাহেব বলে ডাকা হয়? সাহেব, এখানে তো একে অপরকে ওই নামেই ডাকে। এখানে তো অধিকাংশ লোকের নামই হয় রানা নয় সাহেব। সাহেব, আপনি কোনো ভুল জায়গায় চলে আসেননি তো? না সরপঞ্চ বাবু, এই গায়ের অবস্থা দেখে আমার এরকম মনে হচ্ছে না যে আমরা ভুল গ্রামে এসেছি। আচ্ছা সরপঞ্চ বাবু, এই ফটোতে এই যে ছেলেটা, ওকে আপনি চিনতে পারছেন? প্রণাম মালিক। হ্যাঁ ঠিক আছে। মালিক, আমি সব কাজ আর করতে চাই না, আমি সব ছাড়তে চাই। এখানে আসা তো যায়, কিন্তু এখান থেকে বেরোনোটা খুবই মুশকিল। আর তুই সেটা তো ভালো করেই জানিস, তারপরেও এত কেন কথা বলছিস? হুকুম পালন করার বয়সে সিদ্ধান্ত দিস না। আর বাপ, তোর দাদা যদি ডাক্তারের ওষুধ যদি না পায়, তাহলে বাঁচবে কি করে? যা, মাল নামা, কাজ কর।
সাহেব, এ তো ওই ছেলেটাই যে পুরো গ্রামকে নরকের দিকে ঠেলে দিয়েছে। এই ছেলেটা সবাইকে বরবাদ করে দিয়েছে। সাহেব, এই ছেলেটাকে যদি আমি একবার হাতে পাই তাহলে ওকে আমি জীবিত ছাড়বো না। নায়ক, এই কাজগুলো যেই করে থাকুক না কেন সে খুব ক্ষমতাবান ও ধনী লোক, না হলে এইভাবে এরকম ম্যানেজ করা খুব মুশকিল কাজ। খুব বড় প্ল্যানিং একটা চলছে। সর্বণবাবু, আচ্ছা আপনি কি আমার গ্রামের সেই লোকগুলোর নাম বলতে পারেন যারা খুব বড় লোক? এই প্রাসাদটা কার? হুজুর, এই প্রাসাদটা ভৈরব সিং এর, আমাদের সবার অন্নদাতা। উনি সবাইকে সাহায্য করেন, এই পুরো গ্রামের ভালো মন্দ দেখেন। হুজুর, ওনার যদি ক্ষমতা থাকতো এই গ্রামকে পাপ থেকে উদ্ধার করতেন। ইন্সপেক্টর, আমার শুনে খুব খারাপ লাগছে। গায়ের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এমন কিছু ঘটুক যে গ্রাম নেশামুক্ত হয়ে যাক, কিন্তু বুঝতে পারছি না যে কি করে হবে। আপনি কি বিক্রমকে চেনেন? আমার সামনে ওই ছেলেটার নাম নেবেন না। ওর জন্যই গ্রামের এই অবস্থা। একবার আমার হাতে এলে না, ওকে এমন শিক্ষা দেব যে জীবন ভর মনে রাখবে। নায়ক, আপনি একে চেনেন? না, একে তো আমি প্রথম দেখছি। কে এই ছেলেটা? আমরাও সেই প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াচ্ছি। যেখানে পুরো গ্রামটা নষ্ট হয়ে গেছে সেখানে কেউ একজন ভালোভাবে থাকবে এটা খুব সন্দেহের ব্যাপার। নায়ক, একটা কাজ করো, সাদা পোশাকে এই হাবেলের উপর নজর রাখো। ওকে। প্রণাম নেবেন হুজুর। পুলিশের লোক এসেছিল, রানা আর সাহেবের ব্যাপারে খোঁজ করছিল। আমাকে ওরা হাতে আঁকা একটা ছবি দেখালো। ওটা হয়তো তোর ছিল। তোর কি বলার আছে এই ব্যাপারে? ওই ছবি পুলিশের কাছে কি করে গেল? হুজুর, ওনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কোনোদিন এরম কাজ করব না যেটাতে আমার হুজুরের মাথা নিচু হোক। দেখ মিনা, তোর বাবা আমার এখানে কাজ করত। তোকে আমি জন্মাতে দেখেছি। খুব ভরসা আছে তোর ওপর আমার, দীর্ঘদিনের ভরসা। কিন্তু কখনো দীর্ঘদিনের ভরসা এক পলকে ভেঙে যায়। বাকিটা তুই বুঝতে পারছিস। এখানে অনেক লোক বর্ডারের এই পার থেকে ওই পারে আর ওই পার থেকে এই পারে সোনা, অস্ত্র, ড্রাগস এইসব পাচার করে। আমাদের পুরো চেষ্টা থাকে এদেরকে এইসব করা থেকে আটকানো। আর এই মরুভূমিও 100 কিলোমিটার মতো ছড়িয়ে রয়েছে, সেজন্য মাঝে মধ্যেই ওরা আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে এমন কি কেউ আছে যার নাম রানা, বা লোকে ওকে সাহেব বলে ডাকে? কখনো শুনেছেন এই ব্যাপারে? এই সব মন গড়া নাম, ইচ্ছে করেই নামগুলো রাখা হয়েছে যাতে এদের কাছে পৌঁছানো অসম্ভব হয়। শুধু এদের নিজেদের লোকেরাই জানে যে কারা ওদের রানা আর কারা ওদের সাহেব। তবে আমি এই স্কেচগুলোকে বর্ডারের আশেপাশে সার্কুলেট করিয়ে দিচ্ছি। যেই কোনো খবর আসবে আমরা আপনাদের বলে দেব। জয় হিন্দ। জয় হিন্দ। বল, তোদের খবর কি? সালাম। পুলিশের কাছে আমাদের খবর গেল কি করে? নিশ্চয়ই আমাদের ব্যাপারে কেউ ওদের কিছু জানিয়েছে। যাক, তোরা আন্ডারগ্রাউন্ড হয়ে যা। আর হ্যাঁ, যতদিন না এই মামলা ঠান্ডা হচ্ছে তোর অপেক্ষা কর। আপনি বোধহয় ভুলে গেছেন, এখনো পর্যন্ত সব থেকে বড় ডেলিভারি ওপার থেকে বেরিয়ে গেছে, আর সেটা মুম্বাইতে পৌঁছে দিতে হবে। খুব বড় ক্ষতি হয়ে যাবে, এত বড় যে আমাদের জানও চলে যেতে পারে।
সালা থেপড়ি নিয়ে যাচ্ছিলিস, ড্রাগ সাপ্লাই করছিলিস, বালির মধ্যে পুঁতে দিলে না তো 14 গোষ্ঠীও খুঁজে পাবে না। স্যার আমাদের তো সমর বলেছিল এইসব নিয়ে যেতে। কোথায় নিয়ে যেতে বলেছিল? দেখ, সত্যিটা বল। সত্যিটা কি? বল 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 বল। কিছু বলেছে? না স্যার, এখনো পর্যন্ত কিছু বলেনি। বল বিক্রম। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলবো না। আমি যদি আপনাদের কিছু বলি, ওরা আমার মা আর আমার দাদাকে মেরে ফেলবে। তোর ভাইকে ওরা মারুক না মারুক, তুই অবশ্যই মেরে ফেলবি। আমি দেখেছি ওর অবস্থা। এখন সত্যি করে বল, প্ল্যানিংটা কি? আরে বল না, কি তোদের প্ল্যানিং? বল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? সাহেব, জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি, ওনার আমাদের গান খুব পছন্দ হয়। এটা কি? হারমোনিয়াম আছে সাহেব। খোলো। যাও। আমার তো কিছুই মাথায় আসছে না, কি করব কি না করব। খুব খারাপভাবে ফেসে গেছি। বিক্রমও তো ধরা পড়ে গেছে দাদা। আর পুলিশও সজাগ হয়ে আছে। এই জন্যই তো পুলিশ পাহারাদারি বাড়িয়ে দিয়েছে, এই বিক্রমের জন্যই। আমি তোকে আগেই বলেছিলাম বিক্রম, ওর দ্বারা হবে না এই কাজ। ভুল হয়ে গেছে দাদা, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? এখন তো আমার মাথাও কাজ করছে না ভাই। বেরোনোর জন্য করলেই বা কি করব। শোন, বেরিয়ে যাওয়ার এখন একটাই রাস্তা আছে। এই নে, তাড়াতাড়ি পোশাকটা পরে নে। নিচে বাঞ্জারা আছে, ওদের সাথে আমরাও এখান থেকে কেটে পড়বো। আমাদের পুলিশ তো দূর, কেউ ধরতে পারবে না। তোরা তাড়াতাড়ি কর। বল, কি প্ল্যানিং ছিল তোদের? কি প্ল্যানিং ছিল? আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। চল চল চল।
কিরে, কেউ কিছু বলেছে? না, কিছু বলেনি স্যার। যে ভাইকে বাঁচানোর জন্য তুই এসব করছিস সে আর এই পৃথিবীতে নেই। না, আপনারা মিথ্যে কথা বলছেন। এটা হতে পারে না। ডাক্তারবাবু বলছিলেন আমি যতক্ষণ ওকে ড্রাগস দেব ততক্ষণও বেঁচে থাকবে। যে অপরাধের দুনিয়া থেকে তুই তোর পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিলিস, সেই অপরাধের দুনিয়া তোর পরিবারকে নষ্ট করে দিল। এখন আমাদের সত্যি করে বল, তোর একটা সত্যি কথায় হাজারো প্রাণ বাঁচতে পারে, আর এটাতে তোর ভাইয়ের আত্মার শান্তিও পাবে। বলে ফেল বিক্রম, বল। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে বিক্রম ভেঙে পড়েছিল, আর সমর এবং আজমলের সঙ্গে যুক্ত যত ইনফরমেশন তার কাছে ছিল সে পুলিশকে দিয়ে দিল। বিক্রম তার ভাইকে বাঁচানোর জন্য এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু যেই ভাইয়ের জন্য সে ভুল রাস্তা বেছে নিয়েছিল সেই ভাই আজ আর এই দুনিয়ায় নেই। আমরা এটা সব সময় বলেছি আর আগামীতেও বলবো যে ক্রাইম নেভার পেজ। মানুষের অপরাধের পথে নেওয়া ছোট থেকে ছোট পদক্ষেপও তাকে শাস্তি দিয়েই ছাড়ে, তা সেই অপরাধটা যেই রূপেই হোক না কেন। বিক্রমের বয়ান পেতেই পুলিশ কাজ শুরু করে দিল, আর আজমল, সমর আর হনি মিনা ওরফে রানাকে গ্রেফতার করার জন্য সঠিক সময় পৌঁছে যায়। দাঁড়াও, দাঁড়াও সবাই, হাত উপরে করো, তল্লাশি করো সবার, ঠিক করে তল্লাশি করবে সবার। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, 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 দাঁড়া বলছি। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, এই দাঁড়া। জমিদার বাবু, তোমার যে গ্রামের উপর চিন্তা ছিল সেটা আমি দূর করে দিয়েছি। এখন তোমাকে এই গ্রাম থেকে দূর করে এই গ্রামকে পরিষ্কার করতে চলেছি। ইন্সপেক্টর, তুই কি করে আমায় গ্রেফতার করবি? কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ আছে? সাহেব, প্রমাণ আছে। জমিদার ওরফে সাহেব তোমার মিনা সব বমি করে দিয়েছে, আর বাকি যে এদিক ওদিক প্রমাণ আছে সেটা তোমার এই প্রাসাদ দিয়ে দেবে। এই প্রাসাদটাকে তন্ন তন্ন করে খোঁজো। স্যার, সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছি। চলুন সাহেব বাবু, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। নিয়ে চলো এটাকে। চলো। সাহেব, এটা কখনোই আশা করিনি। যাকে আমরা অন্নদাতা হিসেবে ভাবতাম সেই এই গ্রামের মানুষগুলোর সঙ্গে এরকম জঘন্য খেলা খেলছিল। সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সবকিছুর শিকড় উপরে দিলেন। এখনো সবকিছু শেষ হয়নি সরপঞ্চ বাবু। যেভাবে আমরা অপরাধকে সমূলে বিনাশ করেছি, সেইভাবে আপনি এই গ্রামবাসীদের সাথে থেকে এই বিষকে, এই নেশাকে সমূলে শেষ করে ফেলুন। কে গ্রামবাসীরা, আপনারা সরপঞ্চের সাথে থাকবেন তো? সত্যজিৎ বাবু, প্রেরণা দেবী, আমরা এখন সবকিছু জানতে পেরেছি। আপনাদের ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিল। এরাই কমলকে ব্যবহার করেছে, সে এর মধ্যে জড়িত ছিল না। কমলের বন্ধুত্ব বিক্রমের সাথে রাজস্থানে হয়েছে। যখন থেকে বিক্রম আর সোনু মুম্বাই আসতে লাগলো, তখন ওরা কমলের সাথেই ঘুরত। কমল তো এদের ব্যাপারে কিছুই জানতো না। আমাকে ক্ষমা করে দিন আন্টি, এতে কমলের কোনো দোষ ছিল না। ও তো এটাও জানতো না যে আমরা কি কাজ করি। বিক্রমের ভাই আর কমল তো ফিরে আসবে না, কিন্তু এই দলটা ধরা পড়ে যাওয়ার ফলে অনেকগুলো জীবন বরবাদ হওয়া থেকে বেঁচে যায়। একটা রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু ড্রাগ সেবনের ফলে হয়ে থাকে, আর এই মৃত্যু খুবই মর্মান্তিক।
বর্তমানে গ্রামের মানুষকে নেশার ঝোঁক ছাড়ানোর জন্য অনেক এনজিও পুরো চেষ্টা করছে, কিন্তু এখনো অনেক গ্রাম এবং শহর রয়েছে যেখানে আমাদের যুব সম্প্রদায় এই বিষ গিলে চলেছে। আর প্রত্যেক বছর এই সংখ্যাটা বেড়েই চলেছে। ড্রাগস খাওয়া কখনোই অ্যাডভান্স কিংবা মডার্ন হওয়ার সিম্বল হতে পারে না, আর এটা সেবন করলে পরে আমাদের কোনো লাভ হয় না, বরং ড্রাগসের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেদের মৃত্যু আর সর্বনাশ নিজেদের কাছে ডেকে আনি। সবার আগে যুব সম্প্রদায়কে এটা বুঝতে হবে যে টাকার লোভে পড়ে জীবনে কোনো শর্টকাটের অবলম্বন করা উচিত নয়। প্রায়শই এই শর্টকাট একটা ডেড এন্ডে এসে শেষ হয়ে যায়, যেখান থেকে ফেরা অসম্ভব হয়ে পড়ে। বিক্রম যে শিক্ষা পেয়েছে সেটা আমাদের সবার কাছে দৃষ্টান্ত। বিক্রমের ভাই ভুল পথ বেছে নিয়েছিল, আর তাকে সেই রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য বিক্রম নিজেই অপরাধের অংশীদার হয়, কিন্তু তার থেকে তার কোনো লাভই হয় না। মেহর সিং, আজমল আর সমরের মতো লোক নিজেদের স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে। এদের শিক্ষা দেওয়াটা খুবই জরুরি, যাতে কোনো কমল বা নিখিলের জীবন শেষ না হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ এই দলের প্রধান মেহর সিং ওরফে সাহেবকে গ্রেফতার করে নেয়। সেই সঙ্গেই এই দলের সঙ্গে সব অভিযুক্ত এখন জেলের গরাদের পিছনে রয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.